আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও হামাসের মধ্যে কাতার যেভাবে মধ্যস্থতাকারী হয়ে উঠল। এরপর জানিয়ে দেব ইরান কেন সুপ্ত পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠল। আরো জানিয়ে দেব গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বলছে জর্ডান। এদিকে হামাসের কাছে কি হেরে গেল ইসরায়েল? এবং জানিয়ে দেব ইসরায়েলকে সমর্থন জানিয়ে বিপাকে বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব 50 বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে কাতার যেভাবে মধ্যস্থতাকারী হয়ে উঠল। ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক অস্ত্রবিরতির মধ্যস্থতা করার পর আবারও আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। এ ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন কাতার সূক্ষ্মভাবে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষায় নিজের ভূমিকা তুলে ধরেছে। দেশটি একদিকে যেমন পশ্চিমাদের কাছে জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে আসছে, তেমনি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক বাড়িয়ে যাচ্ছে। গত 24 নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে 4 দিনের একটি অস্ত্রবিরতি শুরু হয়। পরে সেটি আরো 2 দিন বাড়ানো হয়। এই অস্ত্রবিরতির মধ্যস্থতা করেছে কাতার। কাতারের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র মাজেদ আল আনসারি একটি চুক্তির ঘোষণা করেন, যার মধ্যে অস্ত্রবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায়। এরই মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিশর, ওমান এবং কুয়েত। তবে এদের ছাপিয়ে ওই অঞ্চলে কাতারি সংকট সমাধান ও আলোচনার উদ্যোক্তা দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইউক্রেন থেকে শুরু করে লেবানন, সুদান, ইরান, আফগানিস্তান এবং গাজা সংকটে মধ্যস্থতা করেছে কাতার। 2017 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরাকে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতায় সাহায্য করেছিল কাতার। অবশ্য ওই জিম্মিদের মধ্যে কাতারের ক্ষমতাসীন পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। 2019 সালে আফগানিস্তানের তালেবানদের হাতে আটক 2 জন পশ্চিমা জিম্মির মুক্তিতে মধ্যস্থতা করেছিল কাতার। 2021 সালে তালেবানরা ক্ষমতায় আসার পর হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়েও ভূমিকা রাখে দেশটি। আর চলতি বছর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বন্দি বিনিময়েও কাজ করে দোহা। কাতারের অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওদেইদ ঘাঁটি আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহারের সময় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করেছে। একই সঙ্গে কাতারের তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ যুদ্ধের সমাপ্তি টানতে সমঝোতা আলোচনায় স্বাগতিক দেশ হিসেবেও কাজ করেছে। 2014 সালেও গাজায় ইসরায়েলি সংঘাতের সময়ে মধ্যস্থতা করেছিল কাতার। পর্যবেক্ষকরা বলছেন, ছোট দেশ হলেও তারল গ্যাস সমৃদ্ধ ধনী এই দেশটি একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেকে অপরিহার্য হিসেবে তুলে ধরতে চেয়েছে, একই সঙ্গে প্রতিবেশী 2 বড় দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অযাচিত হস্তক্ষেপ থেকে নিজেকে রক্ষা করতে চেয়েছে, যার কারণে সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হতে চেয়েছে দেশটি। ইরান কেন সুপ্ত পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠল? 2015 সালে ভিয়েনায় অনুষ্ঠিত ইরান পারমাণবিক চুক্তির সমস্ত প্রেক্ষাপট আবার ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে, ইসরায়েল দিচ্ছে যুদ্ধের হুমকি। ইউরোপীয় ইউনিয়ন আহ্বান জানাচ্ছে, আর আরব বিশ্ব চুপচাপ পর্যবেক্ষণ করছে। এদিকে ইরান কারো কথায় কর্ণপাত করছে না, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যে তার আস্থাভাজন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাজে নীতি ইরানকে সুপ্ত পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করেছে। ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইরান পারমাণবিক চুক্তিকে পরমাণু বোমা মেরে উড়িয়ে দিয়েছিলেন। তিনি বারবার এই চুক্তিকে পচা আর বিধ্বংসী বলে মন্তব্য করেছিলেন। 2018 সালে কোনো বাস্তব অভিযোগ ছাড়াই চুক্তিটি বাতিল করে দেন। এরপর পরিস্থিতিকে তিনি আরো খারাপ করে তোলেন। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের সঙ্গে বাণিজ্য করলে সেই দেশের উপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। ট্রাম্প প্রশাসন ইরানের সবচেয়ে সম্মানিত জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার আদেশও দেন। চারদিক থেকে আসা এ চাপে ইরান একেবারে কণ্ঠাসা হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি
কর্মসূচি নতুন করে চালু করে অস্ত্র উৎপাদন করা যায় এমন মাত্রার কাছাকাছি নিয়ে যায় এই কর্মসূচিকে। গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেন। ইরান প্রশ্নে তার পূর্বসূরি প্রেসিডেন্টের নীতি থেকে সরে আসার যে ছোট জানালাটা খোলা ছিল সেই সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হন তিনি। গত 6 মাসে ইরান পারমাণবিক চুক্তি আবার চালু করতে পারেননি বাইডেন। ট্রাম্প আমলে আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে তেহরানকে দেওয়া তার নতুন শর্ত বরং উল্টে ফল দিয়েছে। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বলছে জর্ডান। জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের অধিকারকে সম্মান না জানিয়ে মধ্যপ্রাচ্য শান্তি ও নিরাপত্তা অর্জন করা যাবে না। আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকায় যা চলছে তা গণহত্যা হিসেবে শ্রেণীবদ্ধ করা উচিত। তিনি বার্সেলোনায় ভূমধ্যসাগরীয় ফোরামের ইউনিয়নের পরে একটি সংবাদ সম্মেলনে বলেন, 14,000-এরও বেশি মানুষ হত্যা, 60,000 ঘরবাড়ি ধ্বংস এবং পানি, বিদ্যুৎ ও চিকিৎসা সহায়তা থেকে মানুষকে বঞ্চিত করার ঘটনাকে কিভাবে ইসরায়েলি আত্মরক্ষা বলা যায়। তিনি তার ইউরোপীয় প্রতিপক্ষদের ইসরায়েলকে শত্রুতা বন্ধ করতে এবং রাজনৈতিকভাবে বিরোধ নিষ্পত্তিতে ফিরে যেতে বাধ্য করার জন্য একজোট হতে আহ্বান জানান। ইসরায়েলি সরকারের এমন মন্ত্রী রয়েছে যারা ফিলিস্তিনি জনগণের ইতিহাস ও সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে। তার অস্তিত্বের অধিকার তিনি জোর দিয়ে বলেছিলেন, কিন্তু আরব ইসরায়েল সংঘাত বন্ধ করার একমাত্র উপায় হলো ফিলিস্তিনিদের সমান অধিকার দেওয়া। সাফাদির মতে, বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে তা কেবল নিরপরাধ বেসামরিক লোকদের ব্যাপক হত্যার দিকে পরিচালিত করেনি, বরং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আঞ্চলিক নিরাপত্তা গড়ে তোলা এবং সহযোগিতার উন্নয়নের দিকে পরিচালিত করার 30 বছরেরও বেশি শান্তি প্রচেষ্টাকে অস্বীকার করেছে। সূত্রতাস যুদ্ধবিরতি, হামাসের কাছে কি হেরে গেল ইসরায়েল? গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালালেও অবশেষে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ইসরায়েল। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আর দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ হামলার পর বিশ্বজুড়ে আলোচনায় এখন হামাস। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর অন্ধ সমর্থন আর সামরিক সহযোগিতায় উঠতে থাকা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজির মাধ্যমে হামাসের কাছে কার্যত পরাজয় স্বীকার করল নেতানিয়াহু সরকার। গেল 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার পর রাজনীতিতে নতুন মোড় নেয় মধ্যপ্রাচ্য। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও সুসজ্জিত সেনাবাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে হামাসের হামলা তাকে তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। হামাস নির্মূলের নামে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালালেও সশস্ত্র এ গোষ্ঠীর কোনো অস্তিত্বই খুঁজে পায়নি দখলদার ইসরায়েলি বাহিনী। এমন অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তেল আবিব। পশ্চিমা দেশগুলোর অন্ধ সমর্থন আর সামরিক সহযোগিতায় উঠতে থাকা ইসরায়েল যেন হঠাৎ মাটিতে নামলো। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতিতে রাজির মাধ্যমে হামাসের কাছে কার্যত পরাজয় স্বীকার করল নেতানিয়াহু সরকার। গাজার বিভিন্ন হাসপাতাল আর ভবন তন্ন তন্ন করে খোঁজার পরও হামাসের হাতে আটক জিম্মিদের সন্ধান না পাওয়ায় অসহায় হয়ে পড়ে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। তাই যুদ্ধবিরতি ছাড়া তাদের সামনে আর কোনো সুযোগ ছিল না। যদিও কয়েকদিনও আগেও যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে হামাস সদস্যদের নির্মূলের সামরিক অভিযান অব্যাহত রাখার পাশাপাশি গাজায় স্থায়ীভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুঙ্কার দিয়েছিলেন নেতানিয়াহু। ইসরায়েলকে সমর্থন জানিয়ে বিপাকে বাইডেন। হামাস ইসরায়েল সংঘাত মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ ও অবস্থান নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভাজন ক্রমশ বাড়ছে। পুনরায় নির্বাচিত হতে আগ্রহী 81 বছর বয়সী নেতার জন্য এটি একটি গুরুতর সমস্যা হিসেবে হাজির হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমছে। একই সঙ্গে দলের ভিত্তিকে শক্তিশালী করতে তিনি ব্যর্থ হয়েছেন। খবর দ্য হিলের ডেমোক্রেটিক কৌশলবিদ ও প্রগতিশীল অ্যাক্টিভিস্টরা বলেছেন, যুদ্ধ ও ফিলিস্তিনি বেসামরিক হতাহতের চিত্র নিয়ে উদারপন্থী বিশেষ করে তরুণ ডেমোক্রেট ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ 2024 সালের নির্বাচনে ডেমোক্রেটিক ভোট বাক্সের ক্ষতি করতে পারে। একাধিক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর হয়ে কাজ করা ডেমোক্রেটিক কৌশলবিদ ডেট ডেভাইন বলেন, সমর্থনকারী একটি গুরুত্বপূর্ণ অংশ হতাশ হয়ে গেলে আমি এটিকে একটি প্রকৃত সমস্যা মনে করব। আমি মনে করি তরুণদের মধ্যে যা ঘটছে এবং ইসরায়েল ও মধ্যপ্রাচ্য যা ঘটছে তা একটি সমস্যা। তিনি বলেন, এই সমস্যা কত বড়? যদি আগামী 2 সপ্তাহের মধ্যে নির্বাচন হয়
তাহলে একটি বড় সমস্যা। সৌভাগ্যবশত নির্বাচনের এখনো 11 মাস দেরি আছে। আমি মনে করি শুধু ইসরায়েল ইস্যু নিয়ে নয়, বেশ কিছু ইস্যুতে প্রেসিডেন্ট ও তার প্রশাসনের অনেক উন্নতির সুযোগ আছে। মার্কিন প্রশাসনের চাপের মুখে বুধবার ইসরায়েল ও হামাস জিম্মি ও লড়াইয়ের বিরতির সমঝোতায় বাইডেন একটি জয় পেয়েছেন। এই সমঝোতায় হামাসের হাতে থাকা 50 জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল 4 দিন লড়াই বন্ধ রাখবে এবং 150 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েলি সরকার বলেছে আরো জিম্মি মুক্তি দেওয়া হলে বিরতির মেয়াদ বাড়তে পারে। শুক্রবার থেকে এই বিরতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 50 বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরই মধ্যে 48 দিন অতিবাহিত এই যুদ্ধের 49তম দিনে এসে যুদ্ধবিরতি শুরু হয়েছে হামাস ও ইসরায়েল। আগামী 4 দিন এই যুদ্ধবিরতি চলবে। এদিকে যুদ্ধ পরিচালনায় এরই মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে ইসরায়েল। আগামী দিনে খরচ আরো বাড়বে বলে জানিয়েছে একটি বেসরকারি আর্থিক পরামর্শক সংস্থা। আনুমানিক হিসেবে চলতি বছর ও আগামী বছরে ইসরায়েলের আনুমানিক যুদ্ধ ব্যয় হচ্ছে 4800 কোটি ডলার। হিসাব নিকাশ করে বলা হচ্ছে ইসরায়েলের এ যুদ্ধ হতে পারে অর্ধ শতকের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ, যার কারণে ঋণে জড়াতেও পারে তেল আবিব। ইসরায়েলের সংস্থা লেডার ক্যাপিটাল মার্কেটের তথ্য অনুসারে এই ব্যয়ের 2/3 বহন করবে তেল আবিব। যুক্তরাষ্ট্রের সহায়তা তহবিল থেকে আসবে বাকি অংশ। এর আগে ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিষদের এক ঘোষণায় জানানো হয় এবারের যুদ্ধে খরচ হবে 5400 কোটি ডলার। তবে সাম্প্রতিক এই হিসাব সে তুলনায় অনেকটাই কম। গত অক্টোবরে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল গাজায় প্রতিদিনের হামলায় ইসরায়েলের ব্যয় হচ্ছে 27 কোটি ডলার। আরো বলেছিল যুদ্ধের সমাপ্তি মানেই ক্ষতির সমাপ্তি নয়।